আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে চলে আসলাম ইস্তাম্বুলে, টার্কিতে। সো আপনারা সবাই জানেন যে ইস্তাম্বুল টার্কি হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা শহর যেটাকে মসজিদের শহরও বলা হয়ে থাকে। এবং এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে ইস্তাম্বুলের মসজিদের বিশালত্ব কত বেশি। এত সুন্দর সুন্দর মসজিদ আমার যাওয়ার পর মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের জীবনে একবার হলেও এখানে যদি সুযোগ হয় দেখতে আসা উচিত। কারণ এটা একটা লাইফ টাইম অপরচুনিটি। এগুলোকে নিজের চোখে দেখা, এই মসজিদগুলোকে নিজের হাত দিয়ে একটু ছুঁয়ে দেখা, এটা একটা সৌভাগ্য। এবং শুধু মুসলমানদের জন্য না, আসলে সকল ধর্মের মানুষ এখানে আসে। তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে যাব সুলতান আহমেদ মসজিদের উদ্দেশ্যে। তো আমরা সবাই বের হয়ে আসছি, এখনও চা হাতে ভোরবেলা। সো রেডিমেডি হয়ে আমরা বের হয়েছি মসজিদ দেখব করে। আর মসজিদ কি দেখবেন, আপনি হোটেলের বাইরে ইস্তাম্বুলের যে মেইন সিটি সেন্টারে এত সুন্দর সুন্দর, মানে এক একটা প্রদর্শনী, এত সুন্দর সুন্দর বিল্ডিং যে প্রত্যেকটাই মনে হয় একটার থেকে আরেকটা সুন্দর। সো এখানকার অন্যতম বিশাল এবং সুন্দর একটা মসজিদ হচ্ছে ব্লু মস্ক, যেটা হচ্ছে সুলতান আহমেদ মস্ক। তো ব্লু মস্ক কেন বলা হয় এটা দেখেই বোঝা যাচ্ছে যে সূর্যের আলো যখন আসলে এই মসজিদের উপরে পড়ে, পুরো মসজিদটা নীল একটা আভা হয়ে যায় পুরো মসজিদটা। এবং মনে হয় যে আপনি স্বর্গে চলে আসছেন, আপনি জান্নাতে চলে আসছেন। তো এই মসজিদটা তৈরি করেছিলেন সুলতান আহমেদ। মাত্র 19 বছর বয়সে সে আসলে এই মসজিদটা নির্মাণ করেন। কারণ সে যখন তার শাসন আমলে ছিল, সে যেহেতু বয়সেও ছোট ছিল, তো সবাই না তাকে হালকাভাবে দেখত। কারণ সেই সুলতানের জীবনে কোনো বড় যুদ্ধ জয় ছিল না। বয়সের জন্য না হলেও আসলে অনেক সুলতানেরা হয় না যে বড় বড় যুদ্ধ জয় করে আসে, কিন্তু সেই সুলতানের ইতিহাসে এরকম কোনো কিছু ছিল না। কিন্তু সে বলেছিল যে আমি এমন কিছু করব যে পুরো পৃথিবীর মানুষ, পৃথিবী যতদিন আছে আমাকে ততদিন মনে রাখবে। এরপরে সেই হায়া সোফিয়ার সাথে তৈরি করলো সুলতান আহমেদ মস্কটা। এবং মজার ব্যাপার হলো, এই মসজিদটার বিশালত্ব দেখে সবাই চোখ তো ছানা বড়া, সবাই ভয় পেয়ে গেল। কারণ এই মসজিদের মিনার ছিল 6টা, শুধুমাত্র 6টা মিনার মক্কায় দেখা যায়, মক্কায় পাওয়া যায়। অন্য কোনো জায়গায় আসলে 6টা মিনার নেই। মক্কার যে গ্র্যান্ড মসজিদ ছিল না, সেটাতে 6টা মিনার দেখা যেত। সো এটা তো একটা সমস্যা হয়ে দাঁড়ায়। পরে সুলতানের নির্দেশে ওখানে আরেকটা মিনার স্থাপন করা হয়। তো মসজিদটা দেখলেই বোঝা যায় যে এটাকে আসলে কেন ব্লু মস্ক বা নীল মসজিদ বলা হয়। তো এই মসজিদে আছে 20,000-এরও বেশি ইজনিক টাইলস, যেটা কিনা পুরোপুরি হাতে আঁকা। এবং যখন সূর্যের আলো এই মসজিদটাতে পড়ে না, পুরো নীল রঙের ঝলমলে আভা তৈরি হয়। মনে হয় যেন পরীর দেশে চলে আসলাম। আমি যখন মসজিদের ভেতরে প্রবেশ করেছিলাম, গা ছমছম দিয়ে উঠেছে। কারণ মসজিদের ভেতরটা এত পিসফুল। এটার হাইট সম্ভবত 15 থেকে 14 তলার মতন, একটা বিল্ডিং এর মতন। ভাবা যায় যে আপনি একটা ভবনের মধ্যে ঢুকলেন এবং সেটার উপরের যে মিনারটা, এত বড় মিনারটা, সেটার হাইট একটা 14-15 তলা বিল্ডিং এর মতন। এবং পুরো জায়গাটা যে বিশালত্ব, এটা আসলে কেউ সেখানে না গেলে বুঝতে পারবে না। তো যাই হোক, আমি নিজেকে অনেক বেশি লাকি বা ভাগ্যবতী বোধ করছিলাম যে আমি আমার জীবনে এখানে একবার হলেও আসতে পেরেছি। এখন আমরা এখানে এসেছি, এর আগেই আমার ইচ্ছা ছিল এখানে আসার। অবশ্যই ইস্তানবুলে যে আসে, সে সুলতান আহমেদ মসজিদ, হায়া সোফিয়া মস্ক, এই 4-5 কয়েকটা যে ইউনিক অনেক ফেমাস মসজিদগুলো আছে, এগুলো তো সে কখনোই মিস করবে না, এটা স্বাভাবিক। সো মসজিদে ঢোকার জন্য বাধ্যতামূলক ছিল যে আপনাকে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে। সো অন্য ধর্মের মানুষরাও যখন ঢুকেছিল না, ওরা সবাই মাথায় কাপড় দিয়ে দিয়ে ভেতরে যাচ্ছিল। জিনিসটা দেখতে বেশ ভালো লেগেছে। সো আমি নিয়ত করেছি মসজিদে 2 রাকাত নামাজ পড়বো, এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পড়তে পেরেছি। কেমন লাগলো আপনাদের সুলতান আহমেদ মসজিদটি? আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আজকে সকালে হোটেল থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা রেডি হয়ে চলে আসলাম ইস্তাম্বুলের সুন্দর শহরে। তো শহরটা না আসলে ভীষণ সুন্দর। কেউ যদি বলে এই শহরটা তোমার কাছে কেমন লেগেছে, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। আর এই শহরের প্রধান আকর্ষণ যেহেতু সুন্দর সুন্দর মসজিদগুলো, সো মসজিদগুলো দেখার জন্যই আসলে আমরা বের হয়েছি। এবং রাস্তায় পড়লো এই স্তম্ভ, এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড অবেলিস্ক।
মানে একবার চিন্তা করো যে আমি হাঁটতে হাঁটতে ইস্তাম্বুলের সেই পুরনো হিপোড্রোমে আমি পৌঁছে গেছি, যেখানে একসময় ঘোড়ার রথ বাতাসের সঙ্গে উড়ে যেত। হাজারো মানুষ উল্লাস করত, চিৎকার করত। সেই বিশাল খেলার মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এই যে ওয়ার্ল্ড অবেলিস্ক। দেখতে যতটা সাদা মাটা, ইতিহাস কিন্তু অনেক রোমাঞ্চকর। অনেক বছর আগে রোমানরা যখন এই শহরকে কনস্টান্টিনোপল নামে চিনত, তখন আসলে নানা রকম পাথর কেটে বিভিন্ন আকারে তারা এই স্তম্ভটি তৈরি করেছিল। সো এটা ছিল বেসিক্যালি একরকম প্রতীক। আর একসময় নিচে একটা শিলালিপি ছিল যেখানে লেখা ছিল যে বিশাল ব্রোঞ্জের মূর্তি একসময় ভেঙে গেল, সম্রাট কনস্টাইন তার ছেলে রোমানোস সেটাকে নতুন করে গৌরব দিয়েছেন। এই জিনিসটা লেখা ছিল স্তম্ভের নিচে। আর আকাশে সুন্দর পাখিগুলো উঠতে থাকে। ওদের আশেপাশে এই যে মসজিদ দেখা যাচ্ছে, এক পাশে হায়া সোফিয়া আর এক পাশে ব্লু মস্ক। তো হায়া সোফিয়ার রাস্তা দিয়ে আসলে হেঁটে যাচ্ছিলাম। ইস্তাম্বুলে এসে আমি একটা জিনিস খেয়াল করেছি যে রাস্তায় রাস্তায় এরকম সুন্দর মানে কার্টগুলো পাওয়া যায়, স্ট্রিট ফুড এগুলোকে বলে। এগুলোতে না ওই যে আমরা যে ভুট্টা খাই, পপকর্ন মতো ভুট্টা, ওগুলো পাওয়া যায়। এগুলো পোড়ানো থাকে, আপনি চাইলে ওগুলো খেতে পারেন। ছোট ছোট আরও কিছু খাবার থাকে, আমি যদিও ট্রাই করিনি, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি খেতে পারবো কিনা। আর এটা হচ্ছে ওই মস্কের পাশে থাকা একটা পানির ফোয়ারা, যেখানে বাচ্চারা বসে আড্ডা দিচ্ছিল। এবং আমি দেখছিলাম মানে আকাশে যে পাখিগুলো উড়ে, ওদের এটাকে কি পাখি বলা যায় না, বাট এটা ওদের সিগনেচার পাখি বলা যায়। ওখানে অনেক আছে এই পাখিগুলো। সেগুলো মাঝে মাঝে পানিতে নামছিল, গোসল করছিল, পানি খাচ্ছিল। খুব সুন্দর পরিবেশ। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম শেষ পর্যন্ত মসজিদের ভেতরে এখনো যাইনি, কিন্তু এখন যেখানে আছি এটা হচ্ছে ওই ব্লু মস্কের প্রাঙ্গণ। এখানে অনেক মানুষ ভিড় করেছে। এটা ছবিতে আসলে যত সুন্দর দেখা যায়, বাস্তবের থেকে আরো অনেক বেশি সুন্দর এবং মেসি। আর একটু পর দেখছিলাম যে একটা গ্রুপ আসছে, সম্ভবত চায়না বা জাপান থেকে। ওরা এসে একজন পোজ দিতে দাঁড়িয়েছে, আর গ্রুপের বাকিরা সবাই মোবাইল টোবাইল নিয়ে এমনভাবে ওর পিকচার তুলছিল, একদম ফটোগ্রাফারের মতন, প্রফেশনাল ফটোগ্রাফারের মতন ওর পিকচার তুলছিল। আর যারা ফটোগ্রাফি করছিল ওদের পোজগুলো ছিল দেখার মতো। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাংলায় একটা কথা আছে না, সেটা হলো ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। সো ঠিক এমনটাই হয়েছে আসলে বাঙালিদের, যে আমরা যারা বাঙালি, আমাদের পৃথিবী যেখানে পাঠানো হোক, এমনকি আমার মনে হয় স্বর্গে বা জান্নাতে গেলেও এরা আসলে বাংলাদেশি খাবার খুঁজবে। এরা সেই অথেন্টিক ভাত, ভর্তা, ট্রেডিশনাল ডাল, তারপরে আমাদের বাংলাদেশে যেভাবে রান্না করা হয়, মাছের ঝোল, মাংস, এই খাবারগুলো ছাড়া অন্য কোথাও আপনি যতই হাই ফাই ফাস্ট ফুড 5 স্টার বা অনেক ভালো ভালো খাবার এদের খাওয়ান না কেন, এদের রুচি সবসময় বাংলা খাবারের দিকেই পড়ে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ তানজিলা। সো আমি আজকে এসেছি ইস্তাম্বুলের টার্কিতে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। এটা কি বাংলাদেশি রেস্টুরেন্ট নাকি আমি জানি না, বাট এটার নাম হচ্ছে এশিয়া লঞ্চ, যেখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এই সব ধরনের খাবারের সমারোহ। মানে কি নাই, ইভেন আমি এই রেস্টুরেন্টের কিছু রিভিউ দেখেছি, যেখানে সুন্দরভাবে লেখা, মানে রিভিউ দিচ্ছিল ভারতীয়রা, পাকিস্তানিরা, এবং তারা প্রত্যেকে প্রশংসা করছিল যে কত ভালো ইন্ডিয়ান ফুড, কত ভালো পাকিস্তানি অথেন্টিক ফুডগুলো এখানে পাওয়া যায়। সো আমি কিন্তু এখানে ভারতীয় বা পাকিস্তানি খাবার খেতে আসিনি, আমি অবশ্যই এখানে বাংলাদেশি খাবার খেতে এসেছি। আমার হাজব্যান্ড 100% মাছে ভাতে বাঙালি। আমি অন্য কোথাও গিয়ে হয়তো বা অন্যান্য খাবার খেয়ে মানে থাকতে পারবো, কিন্তু আমার হাজব্যান্ড মোটেও পারবে না। ও 2 দিন আমরা যখন ইস্তাম্বুলে ছিলাম, আমরা ইস্তাম্বুলের অথেন্টিক কাবাব বা ওদের যেই টার্কিশ ফুডগুলো রয়েছে সেগুলো আমরা খেয়েছি, বিভিন্ন রেস্টুরেন্টে ট্রাই করেছি। ওদের যত ফেমাস খাবার আছে, স্যুপ থেকে শুরু করে কাবাব পর্যন্ত। কিন্তু এই বান্দার প্রতিদিন বাংলাদেশি খাবার লাগবে। ইস্তাম্বুলে যাবার পর পুরো 1.5 দিন আমরা টার্কিশ খাবার খাওয়ার পরে
ও খুবই জেদ করলো যে আমি সরি, আমি আর এই সমস্ত খাবার খেতে পারবো না, এখন আমার ইমিডিয়েটলি বাংলাদেশি হোটেল স্টাইলের খাবার বা বাঙালি ফুড লাগবে, তা না হলে আমি বাসায় রান্না করে বা হোটেলে রান্না করে কোনো কিছু খেয়ে ফেলবো। আমাদের সাথে গিয়েছিল লাকি আপু, ভাইয়া এবং তাদের বেবি, কিউট বেবি ইরাম। সো ভাইয়ারও সেম অবস্থা, উনিও যাচ্ছিল বাংলাদেশি খাবার, ভাত, ভর্তা, ডাল, মুরগি এগুলো খেতে। তারপরে আর কি যেই বলা সেই কাজ। সো ভাইয়া আর আমার হাজব্যান্ড মিলে তারা প্ল্যান করলো যে আমরা এশিয়া লঞ্চে যাব, কারণ ভাইয়ার রেস্টুরেন্টটা পরিচিত, সে আগেরবারও এখানে এসেছিল এবং এই সেম রেস্টুরেন্টে সে খেয়েছে এবং সে এটা রিভিউ দিয়েছে যে বেশ ভালো খাবার, কেউ ডিসঅ্যাপয়েন্ট হবে না। ট্রাস্ট মি, ওদের খাবার এত মজার যে আমি আসলে সেটা আমি জানি না, এটাকে আমরা হয়তো বা বিগত 1.5-2 দিন যাবৎ টার্কিশ কাবাব খাচ্ছিলাম বিধায় আমাদের মুখে এত মজা লেগেছে, নাকি ওদের টেস্টটাই এত মজার আমি জানি না। কিন্তু তোমরা যারা যদি কখনো ইস্তাম্বুলে যাও এবং ওদের দেশের খাবার খেতে খেতে যদি পিসড অফ হয়ে যাও, তাহলে আমার সাজেশন থাকবে প্লিজ গো অ্যান্ড ট্রাই এশিয়া লঞ্চ, তারা আসলে বেস্ট। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা খাবারে বেশ অনেক কিছু নিয়েছিলাম অ্যান্ড ইটস নাও টাইম ফর এনজয়িং আওয়ার ফুড। সি ইউ টু মাই নেক্সট ব্লগ। থ্যাংক ইউ, বাই বাই। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা চলে আসলাম আজকে গ্র্যান্ড বাজার ইস্তাম্বুলে। আমার আগের ব্লগে আমি বলেছি যে আমি মাত্রই সুলতান আহমেদ মস্ক থেকে বা ব্লু মস্ক থেকে ঘুরে এসেছি। এরপর একটা আইসক্রিম খেতে গিয়েছি, এটারও ভিডিও ক্লিপস আমার এখানে দেওয়া আছে। সো এরপরে এসেছি ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারে। মানে ভাবা যায় গ্র্যান্ড বাজার হচ্ছে 1450 সালে তৈরি হওয়া একটা বাজার, এত বছর পরও এত সুন্দরভাবে পৃথিবীর বুকে এটা টিকে আছে এবং এত সুন্দর, এত বিশাল এই বাজারটা। এটা মধ্যে অলিতে গলিতে আপনি ঢুকলে না হারিয়ে যাবেন। মানে পৃথিবীর সর্বপ্রথম এবং সব থেকে বড় নিউ মার্কেট। এটা 1450 সালে অটোম্যান সুলতান মেহমেদের আমলে প্রথমে তিনি তৈরি করেন। প্রথমে যদিও এটা তিনি ছোট পরিসরে তৈরি করেন, যেখানে মূল্যবান কিছু জুয়েলারি বা এই সমস্ত কিছু বিক্রি হবে। এরপরে এটার প্রসার হয়। সেই 1500 শতাব্দী থেকে 1700 শতাব্দী পর্যন্ত এই বাজার বিস্তার লাভ করতে থাকে। ছোট ছোট গম্বুজ অ্যাড হয়, ছোট ছোট গলি অ্যাড হয়, প্রবেশদ্বার অ্যাড হয়। এমন করতে 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 আসলে 1500 থেকে 1700 শতাব্দী পর্যন্ত 200 বছরে বাজারের বিস্তার ঘটতে থাকে এবং এখনকার এই গ্র্যান্ড বাজার নামে পরিচিত এটা। তো আপনি যদি কখনো বাংলাদেশের নিউ মার্কেটে যে হারিয়ে যান, অথবা মনে হয় যে নিউ মার্কেটে চলে আসলে আমি একটা গোলক ধাঁধায় চলে আসছি, যে এপাশ থেকে এপাশ কোনো কিছুই বুঝতে পারছি না, তাহলে গ্র্যান্ড বাজার আপনার জন্য না। কারণ আমরা লিটারেলি হারিয়ে গেছিলাম। মানে আমরা 4 জন মানুষ গিয়েছি এবং একজন দেখা যায় একটা জিনিস দেখলাম, এই ছোট ছোট বাটিগুলো দেখলাম, কার্পেট দেখলাম, পছন্দ হলো, একটু দেখলাম, আরেকজন আরেক শপে চলে গেছে। পরে আরেকজনকে সেই মানে পূর্বের আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে 4 জন মানুষ একদম এলোমেলো, মানে খিচুড়ির মতন অবস্থা। আসলে একেবারে একসাথে থাকতে হয়েছে 4 জন মানুষকে। এমন না যে অনেক মানুষের ভিড়ের জন্য এই অবস্থা, বাজারের ভাইবটাই এরকম। প্রত্যেকটা গলি, প্রত্যেকটা গেট, প্রত্যেকটা মানে রাস্তা মনে হয় একেবারে সেম। এত বিশাল, এত সুন্দর। আপনি বাজারের মধ্যে গেলে আপনার মনে হবে সব কিছু কিনে নিয়ে আসি। কিন্তু আমরা যেহেতু ট্যুরিস্ট ছিলাম এবং ওরা ভালোভাবে বুঝতে পেরেছে আমরা ট্যুরিস্ট, আমাদের কাছে আকাশচুম্বী প্রাইস চাইছিল। আর এই তো এখানে ছোট 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 নাদুস নুদুস কুটুস কুটুস বিড়াল দেখা যায়, যেটা তো ইস্তাম্বুলের মানে প্রাণকেন্দ্রই আমি বলবো এই বিড়ালগুলো। মসজিদের আশেপাশে, মসজিদের ভেতরে, ইভেন মিনারের ভেতরে বিড়াল দাঁড়িয়ে থাকে, বিড়াল ঘুমিয়ে থাকে এবং ওদেরকে কেউ একটু বিরক্ত করে। এটাই হচ্ছে আসলে ইস্তাম্বুল শহর। আর আমার মনে হয় আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট শহর মনে হয়েছে ইস্তাম্বুল এগুলোর জন্য। মানে আমি দেখছি রাস্তায় রাস্তায় ওরা বিড়ালদের খাবার দিচ্ছে, আদর করছে, কোলে নিচ্ছে, মনে হয় যেন ওর বাসার বিড়াল। এবং আমার স্বাস্থ্যর থেকেও বিড়ালের স্বাস্থ্য বেশি মোটা তাজা। গ্র্যান্ড বাজার থেকে বেশ কিছু শপিং করা হয়েছে, আর কি কি শপিং করলাম সেটা অবশ্যই দেখাবো আমার একটা পর একটা ব্লগে। আসলে খুব বেশ একটা সময় পাই না, এই জন্য আসলে রেগুলার ব্লগগুলো আপলোড করা হচ্ছে না। বাজারের পাশে আরও অনেক বাজার আছে যেটা আসলে ওপেন টু স্কাই আপনি কিনতে পারবেন একটু কম প্রাইসে। সেল প্রাইসে কোনো কিছু কিনতে চান তাহলে আমি বলবো গ্র্যান্ড বাজারে না যেয়ে আরেকটা শপ আছে সেখানে যান। তো সেটার কথা আমি আমার নেক্সট ব্লগে জানিয়ে দেবো। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।